প্রিয় শিক্ষার্থীরা, শুভ অপরাহ্ন। খুলনা ইসলামিয়া কলেজের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমার পরিচয়, আমি মোহাম্মদ গোলাম ফারুক, খুলনা ইসলামিয়া কলেজের সমাজবিজ্ঞান বিষয়ের প্রভাষক হিসাবে কর্মরত আছি। তো আজকে পাঠ পরিস্থিতি আমরা একাদশ শ্রেণীর ক্লাস নিচ্ছি। সমাজবিজ্ঞান প্রথম পত্র, বিষয় হচ্ছে সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদার দ্বিতীয় অধ্যায়, এবং পাঠ শিরোনাম হচ্ছে বিজ্ঞান, বৈজ্ঞানিক পদ্ধতি এবং বৈজ্ঞানিক পদ্ধতির স্তরসমূহ। এখানে আমরা দুইটা ছবি দেখতে পাচ্ছি। দেখো, বাম পাশে একজন অনেক বইপত্র নিয়ে খুব পড়ালেখা করছে, অর্থাৎ উনি একজন গবেষক, আমরা এটা মনে করে নিতে পারি। আর ডান পাশেটা হচ্ছে যে গবেষণা পদ্ধতি, তিনি কোন পদ্ধতি অনুসরণ করে গবেষণার কাজটা করবেন সেটা এরকম একটা, অর্থাৎ গবেষণা পদ্ধতি নিয়ে আমরা আজকের ক্লাসে একটু আলোচনা করব। শিখন ফল, এই পাঠ শেষে আমরা কি কি জানতে পারবো? বিজ্ঞান কি, বিজ্ঞানের বৈশিষ্ট্য, গবেষণা পদ্ধতি বা বৈজ্ঞানিক পদ্ধতি আর বৈজ্ঞানিক পদ্ধতির স্তরসমূহ। আর এই স্তর ব্যবহার করে আমরা কি করতে পারবো? যে কোনো সামাজিক সমস্যার সম্পর্কে সঠিকভাবে অধ্যয়ন করতে পারবো। এবার প্রথমে আমরা দেখি বিজ্ঞান। বিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ আছে সায়েন্স। বিজ্ঞানকে কিন্তু আমাদেরকে বর্তমান আধুনিক সময় পর্যন্ত নিয়ে আসার ক্ষেত্রে তাদের অবদান অপরিসীম। বিজ্ঞান হচ্ছে কোনো বিষয় সম্পর্কে বিশেষ জ্ঞান, কোনো বিষয় সম্পর্কে কি বিশেষ জ্ঞান, যা কার্যত পর্যবেক্ষণ ও পরীক্ষার উপরে নির্ভর করে থাকে। অর্থাৎ সেটা কিভাবে নির্ভর করে? পর্যবেক্ষণ এবং পরীক্ষার উপরে নির্ভর করে থাকে। অন্যভাবে যদি আমরা বলি তাহলে বলা যায় যে পরীক্ষা, নিরীক্ষা, প্রমাণ, যুক্তি ইত্যাদি দ্বারা নির্মিত সুশৃঙ্খল ধারাবাহিক জ্ঞানই হচ্ছে বিজ্ঞান। অর্থাৎ এখানে কয়েকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা অবশ্যই হতে হবে, প্রমাণ সাপেক্ষ থাকতে হবে, যুক্তি নির্ভর এবং সুশৃঙ্খল ধারাবাহিক জ্ঞান। অর্থাৎ শৃঙ্খলভাবে এই ধারাবাহিক জ্ঞানটা বিজ্ঞান। এইখানে যদি ধারাবাহিকতা সঠিকভাবে অনুসরণ করা না হয় তাহলে কিন্তু সেটা বিজ্ঞানের পর্যায়ভুক্ত হবে না। ইউনেস্কো বিজ্ঞানকে সংজ্ঞায়িত করতে যে বলেন, বিজ্ঞান হলো কোনো একটি বিষয় সম্পর্কে সুনিয়ন্ত্রিত, অর্থাৎ সেটা অবশ্যই সুনিয়ন্ত্রিত চিন্তা, অভিজ্ঞতা এবং গবেষণা প্রসূত জ্ঞান ভাণ্ডার। অর্থাৎ সুনিয়ন্ত্রিত চিন্তা এবং গবেষকের অভিজ্ঞতা এবং গবেষণা প্রসূত যে জ্ঞান ভাণ্ডার, সেটাই হচ্ছে বিজ্ঞান। কার্ল ম্যানহেইম, এই ভদ্রলোক একজন সমাজবিজ্ঞানী, তিনি বলেন পক্ষপাতহীন, সঠিক ও ধারাবাহিক তথ্য যা ঘটনাসমূহের কার্যকরণ সম্পর্কের মাধ্যমে সৃষ্টি হয়। অর্থাৎ ঘটনা যেগুলো ঘটছে সেগুলোর কার্যকরণ সম্পর্ক, যে কেন এই ঘটনাটা ঘটলো, তার পিছনের কারণটা কি, ইংরেজিতে এটাকে বলা হয় কজ ইফেক্ট রিলেশনশিপ। অর্থাৎ একজন গবেষক তিনি অবশ্যই কার্যকরণ সম্পর্ক নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকেন। এই হচ্ছে মোটামুটি আমরা বিজ্ঞান বলতে বুঝলাম। তাহলে বিজ্ঞানের আমরা যদি সামারি দেখি তাহলে বিজ্ঞান হচ্ছে সুশৃঙ্খলভাবে কোনো বিশেষ জ্ঞান অর্জন করার প্রক্রিয়াটাকে বোঝায়, বা একটা জ্ঞান ভাণ্ডার। এবার আমরা একটু দেখি যে বিজ্ঞানের প্রকারভেদ। বিজ্ঞান কয় প্রকার? বিজ্ঞান প্রধানত দুই প্রকারে আমরা বলতে পারি। একটা হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান আর একটা হচ্ছে সামাজিক বিজ্ঞান। প্রাকৃতিক বিজ্ঞান কোনগুলো? পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান ইত্যাদি। আর সামাজিক বিজ্ঞান কোনগুলো? সমাজবিজ্ঞান, অর্থনীতি, পৌরনীতি, মনোবিজ্ঞান, নৃবিজ্ঞান, সমাজকল্যাণ ইত্যাদি। তাহলে প্রাকৃতিক বিজ্ঞান কোনগুলো? যেগুলো সুনিয়ন্ত্রিত পরিবেশে গবেষণাগারে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে কাজগুলো করা হয় সেটাই হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান। যেমন উদাহরণস্বরূপ বলি, 2 অণু হাইড্রোজেন এবং 1 অণু অক্সিজেন মিলালেই আমরা কি পাই? পানি, যেটা আমরা বিজ্ঞানে পড়ে আসছি। তাহলে এই জিনিসটা গবেষণাগারে সুনিয়ন্ত্রিত পদ্ধতিতে ওই হাইড্রোজেন এবং অক্সিজেনকে আনুপাতিক হারে মিশালেই এই ফলাফলটা পাওয়া যাবে, এবং যখনই এই অনুপাতটা মিশানো হবে তখনই এই ফলাফলটা আসবে। এইখানে আসলে কোনো ফলাফলের হেরফেরের কোনো সুযোগ নেই। কিন্তু অন্যদিকে আমরা সামাজিক বিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে কি দেখতে পাই? প্রত্যেককেই সমাজের কোনো না কোনো বিষয়কে নিয়ে ফোকাস করে থাকে। অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করে, পৌরনীতি রাষ্ট্র রাজনৈতিক কার্যাবলী এগুলো নিয়ে আলোচনা করে থাকে, মনোবিজ্ঞান তারা মানসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকে, নৃবিজ্ঞান মানুষের উৎপত্তি ও ক্রমশ, সবাই কোনো না কোনো মানুষের এক বিহেভিয়ার নিয়ে আলোচনা করে থাকে। অর্থনৈতিক বিহেভিয়ার বা মানুষের অর্থনৈতিক আচরণটা কীরকম, রাজনৈতিক আচরণ কীরকম,
তো এই জিনিসগুলোতে আমরা সবই মানুষ এবং সমাজকে নিয়ে আলোচনা করা হয়ে থাকে, মানুষের বিভিন্ন বিষয়। তাহলে এই গবেষণার কাজে আমরা দেখতে পাচ্ছি যে ফলাফলটা কিন্তু সবসময় অ্যাকুরেট আসবে না। কারণ কি, মানুষের মন মেজাজ সবসময় কিন্তু একই রকম থাকে না। উদাহরণস্বরূপ বলতে পারি যে মোবাইল ফোনের ব্যবহার নিয়ে তোমরা যারা ইয়াং জেনারেশন, তোমাদের কাছে যদি যায় তাহলে তোমাদের কাছে একরকম উত্তর তোমরা দিবে। 10 বছর পরে যে যদি একই রকম প্রশ্ন নিয়ে তোমাদের কাছে যাওয়া হয় সেই ব্যক্তির কাছে, তাহলে তোমরা কিন্তু তখন অন্যরকম উত্তর দিবে। কারণ কি, মানুষের মন কিন্তু সময় সময় পরিবর্তন হয়, যার কারণে আমাদের ওই ফলাফলটা আসলে একই রকম হয় না। এই জন্য এই দুইটার মধ্যে যথেষ্ট পার্থক্য আমরা দেখতে পাই। এবার আমরা একটু দেখি বিজ্ঞানের বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বিজ্ঞান যুক্তি নির্ভর। অবশ্যই যুক্তি নিরিখে বিজ্ঞানের কাজ হতে হবে, যুক্তি নির্ভর না হলে কিন্তু হবে না। যুক্তির নিরিখে অযৌক্তিক কোনো কিছুকে বিজ্ঞান সমর্থন করে না। তারপর এটা হচ্ছে অভিজ্ঞতালব্ধ জ্ঞানের সমষ্টি। বিজ্ঞান কিসের সমষ্টি? অভিজ্ঞতালব্ধ জ্ঞানের সমষ্টি। একজন গবেষক তার অভিজ্ঞতার প্রেক্ষিতে কিন্তু একটা গবেষণার কাজগুলো উনি করে থাকেন, এই জন্য বলা হয় অভিজ্ঞতালব্ধ জ্ঞানের সমষ্টি। তারপর হচ্ছে যে বিজ্ঞান সুনির্দিষ্ট, অর্থাৎ এটা অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে, টু দ্য পয়েন্টে স্পেসিফিক ভাবে হতে হবে। সুনির্দিষ্ট না হলে সেটা বিজ্ঞানের পর্যায়ভুক্ত পড়বে না। তার বিজ্ঞান বাস্তবে যাচাইযোগ্য, যেটা যাচাই করা যায় না সেটা বিজ্ঞান না, অবশ্যই যাচাইযোগ্য হতে হবে। বিজ্ঞান সংশোধন সাপেক্ষ, প্রয়োজন অনুযায়ী বিজ্ঞানের গবেষণার কাজগুলো বা বিজ্ঞান তার প্রয়োজন মাফিকে যে কোনো জিনিস সংশোধন করে আবার নতুন করে গবেষণার কাজ করতে পারে, এর তো দোষের কিছু নেই। যেমন হয়তোবা একসময় মোবাইল ফোন ছিল বিশাল বড়, বা কম্পিউটারের কথাও চিন্তা করে অনেক বড় ছিল, তাহলে সেই বিজ্ঞানে গবেষণার কাজ করে সেই সব কোম্পানিগুলো তারা চিন্তা ভাবনা করে সেটাকে আরো সুন্দর করে এখন ছোট্ট করে নিয়ে আসছে, অনেক ফাংশন এখন, যেটা আগে হতে ছিল না। তো এরকম সংশোধন সাপেক্ষ, অবশ্যই সংশোধনের যোগ্য। বিজ্ঞান বস্তুনিষ্ঠ, অর্থাৎ যেটা ঘটে বা যেটা বাস্তবে আসে সেটা নিয়ে সমাজ গবেষণার কাজগুলো করা হয়ে থাকে, এই জন্য এটা বস্তুনিষ্ঠ বলা হয়। বিজ্ঞান একটা নিয়মতান্ত্রিক জ্ঞান, এই জ্ঞানের স্তরগুলো অবশ্যই নিয়মতান্ত্রিক। এখানে নিয়মতান্ত্রিকতা থাকবে, ধারাবাহিকতা থাকবে, অন্যথায় কিন্তু এটা হবে না। এবার আমরা দেখি যে বৈজ্ঞানিক পদ্ধতি কি। বৈজ্ঞানিক পদ্ধতির ইংরেজি হচ্ছে সায়েন্টিফিক মেথড। সায়েন্টিফিক হচ্ছে বৈজ্ঞানিক, আর পদ্ধতি হচ্ছে মেথড। মেথডের শব্দটা আসছে মেটা এবং লোগোস, এই দুইটা শব্দ থেকে। তো আমরা দেখি যে বৈজ্ঞানিক পদ্ধতিটা কি, যে কোনো বিষয়ে বিজ্ঞানসম্মত অনুসন্ধানের যুক্তিসঙ্গত উপায়ই হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি। অর্থাৎ বিজ্ঞানসম্মত উপায়ে যে অনুসন্ধানের কাজগুলো করা হবে সেগুলো অবশ্যই যুক্তিসঙ্গত হতে হবে, এবং সেই যুক্তিসঙ্গত উপায়ে যে কাজগুলো করা হয় সেটাই হবে বৈজ্ঞানিক পদ্ধতি। অর্থাৎ যে ধারাবাহিকতাগুলো আছে সেই ধারাবাহিকতাগুলো অবশ্যই কি হতে হবে? যুক্তিসঙ্গত, যে কোনটার পর কোনটা আসবে সেটা অবশ্যই যুক্তিসঙ্গত উপায়ে তার স্তরগুলো থাকতে হবে। গবেষক ওখানে হওয়া হয়ে গেছে, গবেষক বা কোনো বিজ্ঞানী কোনো সত্য অনুসন্ধানে এই পদ্ধতি প্রয়োগের মাধ্যমে অগ্রসর হয়ে থাকে। অর্থাৎ একজন গবেষক তিনি তার গবেষণা কাজের জন্য এই পদ্ধতিগুলো ধারাবাহিকভাবে অনুসরণ করে তিনি তার গবেষণার কাজের জন্য আগায় যান। বৈজ্ঞানিক পদ্ধতি হলো ধারাবাহিক ও কতগুলো সংগঠিত ধাপ। অর্থাৎ এই ধাপকে এখানে আমরা বলছি, সে ধাপগুলো কি হতে হবে? সংগঠিত এবং ধারাবাহিক, যা কোনো সমস্যা অনুসন্ধানে সর্বোচ্চ বস্তুনিষ্ঠ ও সামঞ্জস্যতা নিশ্চিত করে। সেইগুলো কি করে? সমস্যা অনুসন্ধানে সর্বোচ্চ বস্তুনিষ্ঠ আমরা আগে দেখে আসছি, এবং সামঞ্জস্যতা নিশ্চিত করে, যে একটার সাথে আরেকটা সামঞ্জস্যতা। এটা আর.টি. শেফার নামক একজন সমাজবিজ্ঞানী বলেছেন। অন্যদিকে বলা যায় যে বৈজ্ঞানিক পদ্ধতি হলো তথ্যরাজির এক ধারাবাহিক পর্যবেক্ষণ ও শ্রেণীকরণ। অর্থাৎ যে তথ্যগুলো আমরা পাচ্ছি সেই তথ্যগুলোর একটা ধারাবাহিক পর্যবেক্ষণ এবং শ্রেণীকরণ। সেই যে ধারাবাহিকভাবে সেই পর্যবেক্ষণগুলো করা হবে, এবং যে তথ্যগুলো নেওয়া হচ্ছে সেই তথ্যগুলো হজবরলভাবে রাখলে হবে না বা থাকলে হয় না, সেগুলোকে শ্রেণীকরণ, শ্রেণীতে ভাগ করতে হবে। সেই জন্য এই শ্রেণীকরণ এবং ধারাবাহিকতার উপরে এই সমাজবিজ্ঞানী গুরুত্ব আরোপ করার চেষ্টা করেছেন। তাহলে মোটামুটি আমরা এখানে কি দেখতে পাই? যে যে কোনো বৈজ্ঞানিক পদ্ধতির ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট ধারাবাহিকতা থাকে,
সেই ধারাবাহিকতাগুলো অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে এবং যুক্তিসঙ্গত হতে হবে এবং সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আর যে তথ্যগুলো সংগ্রহ করা হবে সেগুলো শ্রেণীভুক্ত করা এবং পর্যবেক্ষণের উপরে গুরুত্ব দিয়েছেন। এবার আমরা দেখি যে বৈজ্ঞানিক পদ্ধতির স্তরগুলো কি কি। বিভিন্ন সমাজবিজ্ঞানী বা বিভিন্ন বিজ্ঞানী এই স্তরগুলোকে আবার ভেঙে ভেঙে অনেক 6টার জায়গায় 9টাও কেউ কেউ করছেন। তবে আমরা আলোচনার সুবিধার্থে তোমাদের মনে রাখার জন্য আমরা সেগুলোকে প্রধানত 6টা ভাগে ভাগ করতে পারি। প্রথমটা কি আমরা দেখতে পাচ্ছি, সমস্যা নির্বাচন। যে কোনো গবেষণা কাজের জন্য একটা সমস্যা চিহ্নিত করা। যা আমরা যে কোনো গবেষণা করতে যাব তখন অবশ্যই একটা সমস্যা চিহ্নিত করে নিতে হবে, তা নাহলে কিন্তু হবে না। যেমন যদি বলি শিশু শ্রম, আজকের আমরা এই আলোচনার জন্য আমরা শিশু শ্রমটাকে আমাদের সমস্যা হিসেবে দেখে নিচ্ছি, কারণ শিশু শ্রম বাংলাদেশের জন্য একটা বড় সামাজিক সমস্যা। তাহলে আমাদের আজকের এই আলোচনার জন্য আমরা প্রথম স্তরে ধরে নিলাম শিশু শ্রম। তাহলে আমরা ওই যে শিকল ফলে আমরা দেখে আসছিলাম কি যে কোনো সামাজিক সমস্যা নিয়ে গবেষণার জন্য আমাদের তোমরা পারবে। তাহলে আমরা সমস্যা নির্বাচন করে নিচ্ছি শিশু শ্রম। এবার আমাদের পরের ধাপ কি, সংজ্ঞা নির্ধারণ করে নেওয়া। যে অবশ্যই আমাদেরকে সংজ্ঞা নির্ধারণ করে না নিলে আমাদের গবেষণার কাজ আগাবে না বা ভালো হবে না। তাহলে শিশু বলতে কাদেরকে বোঝায় সেটা আমরা এখানে বলে নিব। শিশু বলতে আমরা একটা সদ্যজাত শিশু বা 5-6 মাস বয়স এমন কাউকে শিশু আমরা মানে শিশু শ্রমের কাজের জন্য আমরা নিতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে, একটা বয়স নির্ধারণ করে নিতে হবে যে 6 বা 7 বছর থেকে আমরা 18 বছর পর্যন্ত যাদের বয়স তাদেরকে আমরা শিশু বলতে পারি। কারণ কি তার আগের বয়সের বা 6 নিচের বয়সের গুলো আসলে তাদেরকে আমরা শ্রমে খুব একটা দেখতে পাই না। তো 6 বা 7 বছরের শিশুকে আমরা এই গবেষণার কাজের জন্য বলে নিব শিশু। আর শ্রম বলতে কি বুঝবো আমরা, বিভিন্ন কায়িক শ্রম বা শারীরিক পরিশ্রম যেখানে করতে হয় এবং যে শারীরিক পরিশ্রমের বিনিময়ে তিনি কি পান, তিনি হয়তো বা খাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা বা কোথাও কোথাও তার বেতন দেওয়া হচ্ছে, এরকম বিভিন্নভাবে তিনি তার পারিশ্রমের বিনিময়ে কিছু পাচ্ছেন। এইভাবে আমরা সংজ্ঞায়িত করে নিব। এবার পূর্বানুমান প্রণয়ন, অর্থাৎ এই গবেষণা কাজের জন্য আমরা 2 বা ততোধিক চলকের মধ্যে যখন একটা সম্পর্ক দেখানো হয় তখন সেটাকে বলা হয় পূর্বানুমান প্রণয়ন। যেমন আমরা বলে নিলাম যে শিক্ষার হার যদি বাড়ে তাহলে শিশু শ্রম কমবে। তাহলে শিক্ষার হার বাড়া কমার সাথে আমার শিশু শ্রম বাড়া কমার একটা পূর্বানুমান আমরা এখানে ধরে নিলাম যে শিক্ষার হার যদি বাড়ে শিশু শ্রম কমে যাবে। এই যে একটা পূর্বানুমান আমরা করে নিচ্ছি। আমাদের এই অনুমানটা, অর্থাৎ পূর্বানুমান বলা হচ্ছে কি, পূর্বেই অনুমান করে নেওয়া। এই পূর্বানুমানটা আমাদের গবেষণা শেষে যে প্রমাণিত নাও হতে পারে, আবার হতেও পারে। এই তাহলে আমাদের পূর্বানুমানটা হয়ে গেল। এইবার আমাদের কি কাজ, তথ্য সংগ্রহ করতে হবে। তাহলে আমাদের কোথায় কোথায় যে তথ্য সংগ্রহ করব, তথ্য সংগ্রহের জন্য আমরা 2টা উৎসের উপর নির্ভর করি, প্রাথমিক উৎস এবং গৌণ উৎস। প্রাথমিক উৎসটা কি, বা অনেকে এটাকে মুখ্য উৎস বলেন, যে আমরা কারো কাছ থেকে যখন সরাসরি তথ্য নিয়ে আসি। যেমন আমরা এই গবেষণা কাজের জন্য যারা শিশু শ্রম দিচ্ছে তাদের কাছ থেকে আমরা তথ্য নিয়ে আসবো। সেই তথ্যের জন্য আমাদের একটা প্রশ্নমালা তৈরি করতে হয়, সেই প্রশ্নমালার আলোকে তার সঙ্গে কথা বলতে হয় আর নোট নিতে হয়। তা এই যে প্রশ্নমালা তৈরি করে আমরা তার কাছে যাচ্ছি, এই যে সরাসরি যে তথ্য নিচ্ছি সাক্ষাৎকারের মাধ্যমে, সেটাও কিন্তু একটা পদ্ধতি, গবেষণা পদ্ধতি। আমরা পরের ক্লাসগুলোতে দেখবো কয়টা গবেষণা পদ্ধতি আমরা এখন অনুসরণ করি। তো এই যে আমরা তথ্য সংগ্রহের জন্য তাহলে তার কাছ থেকে যখন সরাসরি নিচ্ছি তখন সেটা হচ্ছে আমাদের প্রাথমিক উৎস। আর সেকেন্ডারি উৎসটা হচ্ছে যখন ওই সংক্রান্ত বিষয়ে আমরা বইপত্র ঘাঁটবো, ইন্টারনেট থেকে বিভিন্ন বই নামাবো, বা এর আগে যদি কোনো গবেষণা হয়ে থাকে তাহলে সেগুলো নিব। আমরা ধরেই নিলাম খুলনা সিটি কর্পোরেশনে আমরা গবেষণার কাজ করব এই সংক্রান্ত। তাহলে এখানে 31টা ওয়ার্ড আছে, আমরা সব ওয়ার্ডে আমরা হয়তো যাবো না, আমাদের সময় কম, বাজেটও কম। তখন আমরা কি করবো, হয়তো 3টা ওয়ার্ডে যাবো। তাহলে আমরা 3টা ওয়ার্ড নির্বাচন কিভাবে করব, কোনো পক্ষপাতিত্ব করা যাবে না এক্ষেত্রে। তাহলে আমরা সিম্পল একটা পদ্ধতি আছে, আমরা লটারি জানি, যেটাকে আমাদের গবেষণার ক্ষেত্রে বলা হয় সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, যেটাকে দৈব চয়ন পদ্ধতি বলা হয়, সাধারণ দৈব চয়ন। তাহলে আমরা 31টা ওয়ার্ডের নাম লিখে একটা বাক্সে রেখে ওখান থেকে আমরা 3টা উঠাই নিলাম।
নিয়ে আমরা এবার ওই 3টা ওয়ার্ডে যে তথ্য নিলাম। তাহলে এইভাবে আমাদের তথ্য নেওয়া হয়ে গেল। এই যে তথ্যগুলো আমরা সংগ্রহ করলাম, সে প্রশ্নমালায় কিন্তু তার নাম থাকবে, তার বয়স থাকবে, তার শিক্ষাগত যোগ্যতা থাকবে, কতদিন ধরে কাজ করছে, কত বয়স থেকে সে কাজ করছে, সে পারিশ্রমিক পায় কিনা, সেখানে কোনো নির্যাতন হয় কিনা, এরকম নানাবিধ প্রশ্ন নিয়ে আমাদের হয়তো 2-3 পাতার একটা সংক্ষিপ্ত প্রশ্নমালা থাকতে পারে। তা এইবার আমাদের ওই তথ্যগুলো কি করতে হবে, এই যে চতুর্থ স্তরে আমরা দেখছি শ্রেণীকরণ, তথ্য সংগ্রহ করার পরে সেগুলোকে ক্লাসিফিকেশন করা, শ্রেণীতে ভাগ করা। যে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ক্লাস 3 পাস পর্যন্ত একটা, ক্লাস 5 পাস পর্যন্ত একটা ভাগে আমরা ভাগ করলাম, করে তখন আমাদের বিশ্লেষণ করতে সুবিধা হবে। আবার বয়স অনুযায়ী ভাগ করে নিতে পারি, এরকম বিভিন্নভাবে আমরা শ্রেণীতে ভাগ করে নিব। এবং এই তথ্যগুলো এরপরে কি কাজ, পঞ্চম স্তরে তথ্য বিশ্লেষণ এবং যথার্থতা যাচাই করা। ওই যে তথ্যগুলো আমরা নিলাম, এইবার আমাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। যেমন তোমরা এসএসসি তো হয়তো পড়ে আসবে ইংরেজিতে, যে টেবিল বা বার চার্ট বা পাই চার্ট এরকম এইগুলো দেওয়া থাকে, সেগুলোকে অ্যানালাইসিস করে নিচে লিখতে হয়। ঠিক এইরকম একটা প্রতিবেদন আমাদেরকে তৈরি করতে হয়। সেখানে শিরোনাম থাকবে, তারপরে আমাদের ভৌগোলিক এলাকা সম্পর্কে একটা বলা থাকবে, তারপর আমাদের সংজ্ঞা নির্ধারণ থাকবে, তারপরে যে তথ্য বিশ্লেষণের একটা বড় অধ্যায় থাকবে, যেটার উপরে শুধু এরকম তথ্যগুলো বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় এবং সেগুলো যথার্থতা যাচাই করে। যথার্থতা যাচাই করার সাথে এই যে পূর্বানুমান আমরা করেছিলাম যে শিক্ষার হার যদি বাড়ে তাহলে শিশু শ্রম কমবে, এইটা আমাদের যথার্থ আছে কিনা, ওটা যথার্থ নাও হতে পারে, আমাদের চেহারা উল্টে যেতে পারে, এটা দোষের কিছু না। কিন্তু আমাদের এটা পূর্বানুমান মিলে সবসময় যে আমাদের ফলাফল একই হতে হবে নট নেসেসারি, সেটা অল্টারনেটিভ হতে পারে। সেটা অনুযায়ী আমাদের পরবর্তী স্তরে যেতে হয়। তাহলে আমাদের তথ্য বিশ্লেষণ হলো এবং তথ্য যাচাই বাছাই হলো। এইবার ওই রিপোর্টে আর একটা কি করতে হবে, আমাদের সাধারণীকরণ বা ভবিষ্যৎবাণী করা। ওই যে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করলাম, করে আমাদের হয়তো ধরেই নিলাম যে ওইখান থেকে প্রমাণিত হয়ে গেল যে এখানে যারা আছে তাদের বেশিরভাগই শিক্ষার হার খুব কম, এই জন্য তারা শিশু শ্রম দিচ্ছে। তাহলে আমাদের কি, ওই আমাদের পূর্বানুমানটা প্রমাণিত হয়ে গেল যে শিক্ষার হার বাড়লে শিশু শ্রম কমে। তাহলে আমরা যাদেরকে পেয়েছি তারা শিশু শ্রম দিচ্ছে, কিন্তু তাদের শিক্ষার হার কম। তাহলে আমাদের শিক্ষার হার যেহেতু কম, তাহলে আমাদের কি শ্রমের পরিমাণটা বেড়ে, মানে শিশু শ্রমের সংখ্যা বেড়ে যাচ্ছে। তাহলে আমাদের কি এখান থেকে একটা আমরা সাধারণীকরণ বা ভবিষ্যৎবাণী করতে পারি। তখন আমাদেরকে কিন্তু কিছু সুপারিশও দিতে হয় যে আমাদের এই যেহেতু আসছে, তাহলে আমাদের শিক্ষার হার বাড়াতে হবে যদি আমরা শিশু শ্রম কমাতে চাই। তাহলে আমাদের এই স্তরগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমাদেরকে ভালোভাবে খেয়াল করতে হবে। ধারাবাহিকতা যদি অনুসরণ না করতে পারে তাহলে কিন্তু এখানে নাম্বার পাবে না। এবং আমাদের খেয়াল করতে হবে এই স্তরগুলো, বিশেষ করে প্রথম স্তর এবং শেষের স্তর, এটা কিন্তু সৃজনশীলের দাগে যে সংক্ষিপ্ততা থাকে ওইটার ক্ষেত্রে অনেক সময় আসে, আবার বহু নির্বাচনীতেও আসে যে প্রথম স্তরটা কি শেষ স্তরটা কি। এই জন্য এই স্তরগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই স্তরগুলো ভালোভাবে তোমরা শিখবে এবং বুঝবে। এরপরে আমরা একটু দেখি যে সমাজ বিজ্ঞান আসলে কি বৈজ্ঞানিক মর্যাদা আছে কিনা, যেটা বিজ্ঞান কিনা। এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে আমাদের পূর্বেরটা একটু আলোচনা করতে হবে, ওইখানে স্তরগুলো ব্যাখ্যা বেশি লাগবে না, জাস্ট কমা দিয়ে দিয়ে একটু বলে দিতে হবে, তারপরে যে এটা বলতে হবে। যেমন আমরা বলছি বিজ্ঞানের যে বৈশিষ্ট্যগুলো আছে, যে গবেষণা কাজের সুশৃঙ্খল বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা হয়, সমাজ বিজ্ঞান এখানে ঠিক, অর্থাৎ সমাজ বিজ্ঞান এটা করে থাকে। তাহলে সমাজ বিজ্ঞান বৈজ্ঞানিক পদ্ধতির সকল ধাপ তথা সমস্যা নির্বাচন থেকে শুরু করে ভবিষ্যৎবাণী করা পর্যন্ত, যেটা একটু আগে বললাম, সকল স্তর যথাযথভাবে অনুসরণ করে থাকে। এরপরে কি বলছে, বৈজ্ঞানিক নীতিমালা সার্বজনীন, অর্থাৎ সব জায়গায় এটা প্রযোজ্য, সেটা আফ্রিকা মহাদেশে হোক, এশিয়া মহাদেশে হোক আর ইউরোপ আমেরিকাতে, সব জায়গায় একই রকম। তাহলে এটাও সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে প্রযোজ্য। সমাজের বিজ্ঞানের গবেষণার নীতিমালাগুলো সার্বজনীন, যেমন মধ্যাকর্ষণ শক্তি যেমন সার্বজনীন প্রাকৃতিক বিজ্ঞানের ক্ষেত্রে, ঠিক একইভাবে দারিদ্রতা জনসংখ্যা বৃদ্ধি করে, এটাও সার্বজনীন, এটা সব জায়গায় প্রযোজ্য। বিজ্ঞান কি করে কার্যকরণ সম্পর্ক, যে আমরা বিজ্ঞানের বৈশিষ্ট্যের মধ্যে বলে আসছি যে কার্যকরণ সম্পর্ক নিয়ে আলোচনা করতে হবে, তাহলে এটাও সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে প্রযোজ্য। সমাজ বিজ্ঞান শুধু ঘটে যাওয়া ঘটনা নিয়ে আলোচনা করে না, তার কার্যকরণ সম্পর্ক নিয়েও আলোকপাত করে থাকে। এখানে সম্ভবত আকার একটু বাদ পড়ে গিয়েছে, দুঃখিত। তারপর যাচাইযোগ্য, এখানে আমরা বিজ্ঞানে দেখে আসছি যাচাইযোগ্য, যাচাই করা যায়। তাহলে এক্ষেত্রে সমাজ গবেষণার সকল কিছুই যাচাইযোগ্য, বারবার এটা যাচাই করা সম্ভব। বাস্তব ঘটনা বিশ্লেষণ করে, এটাও তাই, যে সমাজ বিজ্ঞানী বস্তুনিষ্ঠভাবে সমাজের ঘটনাগুলোকে বিশ্লেষণ করে থাকে, এখানে পক্ষপাতের কোনো সুযোগ নেই। বিজ্ঞান ভবিষ্যৎবাণী করে,
অবশ্যই সমাজবিজ্ঞানও ভবিষ্যৎবাণী করে থাকে, যেটা আমরা ওই যে শেষের স্তরে দেখে আসছি। তাহলে কি মোটামুটি আমরা এই জিনিসগুলো ভালোভাবে বুঝলাম যে আসলে সমাজবিজ্ঞান তার বৈজ্ঞানিক মর্যাদা আসলে আসেনি। এবার আমরা একটু প্রশ্ন বিশ্লেষণ করি, তাহলে আমাদের পরীক্ষায় প্রস্তুতির জন্য সুবিধা হবে। এটা 2018 সালে ঢাকা বোর্ড, দিনাজপুর, সিলেট এবং যশোর বোর্ডে আসছিল। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে যে উপাত্তের শ্রেণী বিন্যাস, সেটা আমরা দেখে আসছি। তথ্য সংগ্রহ, শ্রেণীকরণ, ভবিষ্যৎবাণী করার শেষের স্তরে পূর্বানুমান প্রণয়ন, তৃতীয় স্তরে আমরা দেখেছি পূর্বানুমান প্রণয়ন, সমস্যার নির্বাচন ও চিহ্নিতকরণ, এখানে আমরা প্রথম স্তর দেখেছি সত্যতা যাচাই, এটা আমরা পঞ্চম স্তরে দেখেছি তথ্য বিশ্লেষণ ও যাচাই। তাহলে আমরা প্রশ্নগুলো দেখি। পদ্ধতি কি? ওই যে বৈজ্ঞানিক পদ্ধতি আমরা দেখে আসছি। পদ্ধতি কি? যেখানে বিভিন্ন স্তর অতিক্রম করা হয় বা কোনো কাজের জন্য যে ধারাবাহিক সুবিন্যস্ত যে স্তরগুলো আছে সেটাই হচ্ছে পদ্ধতি। পর্যবেক্ষণ পদ্ধতি আমরা পরের ক্লাসগুলোতে দেখব। প্রদত্ত ছকে প্রশ্নবোধক চিহ্নিত স্তরে কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো। তাহলে আমাদের জন্য খুব সহজ হয়ে গেল। প্রশ্নবোধক চিহ্নিত স্তরে কি বৈজ্ঞানিক পদ্ধতির স্তর সম্পর্কে বলা হয়েছে বা বৈজ্ঞানিক পদ্ধতির স্তর বিষয়টি প্রতিফলিত হয়েছে এখানে। তাহলে এখানে আমাদের ব্যাখ্যা করতে হবে। আমাদের আগের যে আগের স্লাইডটা, অর্থাৎ আমরা এইখানে যেগুলো বলে আসছি সেটা খুব সুন্দর করে ওইখানে আমাদেরকে বলতে হবে। এরপরে বলছে উক্ত বিষয়টির প্রয়োগ সমাজবিজ্ঞানকে বৈজ্ঞানিক মর্যাদা দিতে সক্ষম হয়েছে। তাহলে আমরা ওইটা নিয়ে একটু কমা দিয়ে বলে যেতে হবে, ওইখানে আর অত ব্যাখ্যা বিশ্লেষণের দরকার নেই। তারপরে ওই যে বলতে হবে যে বৈজ্ঞানিক পদ্ধতির সকল স্তরগুলো সমাজবিজ্ঞান অনুসরণ করা হয় এবং এটা অবশ্যই প্রয়োগ করা হয়। এই জন্য আমরা বলতে পারি ওইটা ওই যে আগের স্লাইড, অর্থাৎ এইটাতে মানে আগেরটা একটু অল্প স্বল্প বলে এইটা সম্পর্কে আর একটু ভালো বলে তখন আমাদেরকে শেষে সারাংশ টেনে দিতে হবে যে সুতরাং আমরা বলতে পারি উক্ত বিষয়টির প্রয়োগ সমাজবিজ্ঞানকে বৈজ্ঞানিক মর্যাদা দিতে সমর্থ হয়েছে বা সক্ষম হয়েছে, এটা প্রমাণিত এবং যথার্থ। এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস। এবার আমরা কিছু দেখি আগামী দিনের পাঠ কি থাকবে। সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা আমরা একটু বলেই দিলাম, ওটা অতটা না হলেও চলবে। তারপর সমাজবিজ্ঞানের ক্ষেত্রে কি কি বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা, ঐতিহাসিক পদ্ধতি এবং দার্শনিক পদ্ধতি, এগুলি নিয়ে আলোচনা করব। এই হচ্ছে মোটামুটি। তোমাদের সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাস পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।